এই জায়গায় তাহলে দেখো আমাদের প্রথমে একটা জিনিস তুমি খুব ভালো করে মাথায় রাখবে। এখানে কি বলতে বোঝায় হলো পর্যায়কাল। পর্যায়কাল মানে হলো একবার ঘোরার সময়। এটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল মানে হলো একবার ঘোরার সময়, একবার ঘোরার সময়। আর এরপরে তার এইটা হচ্ছে আমাদের সময়। তার একবার ঘুরতে যে দূরত্ব অতিক্রম করে, ধরো এই বিন্দু থেকে যাত্রা শুরু করে ঘুরে আবার এই বিন্দুতে আসবে, তাহলে একবার ঘোরার সময় যে পথ অতিক্রম করে, যে দূরত্ব বা পথ অতিক্রম করে তাকে আমরা বলি ল্যামডা। একবার ঘোরার সময়কে বলি পর্যায়কাল, একবার ঘোরার দূরত্বকে বলি ল্যামডা বা পথকে আমরা বলি হলো ল্যামডা। আর একবার ঘুরলে বলো তো দেখি কেন্দ্রে কত কোণ তৈরি হয়? সবাই আমাকে বলো, একবার ঘুরলে কেন্দ্রে কত কোণ তৈরি হয়? এভরিবডি, একবার ঘুরলে কেন্দ্রে কত কোণ তৈরি হয়? তাহলে একবার ঘুরলে কেন্দ্রে যে কোণ তৈরি হচ্ছে, কোণটাকে তরঙ্গের ভাষায় বলে দশা। তার একবার ঘুরলে উৎপন্ন কোণটা হচ্ছে 2π। একবার ঘুরলে উৎপন্ন কোণটা হলো 2π। তাহলে আমরা বলতে পারি টিউ একবার ঘূর্ণনের, ল্যামডাও একবার ঘূর্ণনের, 2π ও একবার ঘূর্ণনের। তার মানে টি ল্যামডা 2π এগুলা হলো সমতুল্য। তাহলে আমি আবারো কি বলছি, টি ল্যামডা 2π এগুলা হচ্ছে সমতুল্য। টি ল্যামডা 2π এগুলা প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের কি সমতুল্য। এখন এই জায়গায় আমরা কি করব দেখো, আরেকটা জিনিস খেয়াল করো তো দেখি। এই জায়গায় এখান থেকে ঘুরে আবার এখানে চলে আসলো, তাহলে বলো তো দেখি এখান থেকে যাত্রা শুরু করলো, এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, আবার এতে ফিরে আসলো, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ কত? কেন্দ্রে উৎপন্ন কোণ 2π বা 360। 2π বাই 360। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত? 180। এখান থেকে আমি যদি বলি এই পর্যন্ত কত, তাহলে এই পর্যন্ত তাহলে কত হবে? এখান থেকে এই পর্যন্ত কেন্দ্রে উৎপন্ন কোণ হবে 90। 90। তুমি একটা জিনিস চিন্তা করো, এই থেকে ঘুরে আবার এখানে আসলো 360। 360 এটা যেমন 360 আবার এটাই 0। এটা যেমন 360 আবার এটা 0। এখন খেয়াল করো, আবার ঘুরে যখন এখানে আসবে তুমি সেটাকে কত ডিগ্রি বলবা? 90 ডিগ্রি বলবা, 180 ডিগ্রি বলবা, 270 ডিগ্রি বলবা, 360 ডিগ্রি বলবা। আবার এখানে গেলে 90 ডিগ্রি বলবা, 180 বলবা, 270 বলবা, 360 বলবা। তাহলে আমরা যাই দেখতেছি যতবারই গ্রুপ না কেন, যতবারই গ্রুপ না কেন, দশা পার্থক্যের মান 2π বা 360 এর বেশি হতে পারে না। দশা পার্থক্যের মান 2π বা 360 এর বেশি হতে পারে না। এই কথাটা আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? কারণ একবার ঘুরলে কত হইলো? 2π। আবার একবার ঘুরে যখন এখানে আসবে আমরা আবার বলবো 90, 180, 270, 360। তাহলে যতই ঘুরুক কোনটা কখনো 360 এর বেশি হবে না। তার মানে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলাম দশা পার্থক্য কখনোই 2π এর বেশি হতে পারে না। 2π এর বেশি হতে পারে না, বেশি হতে পারে না। তাহলে তবে আমাদের অঙ্কে যদি দেখা যায় যে দশা পার্থক্য 2π এর বেশি, অঙ্কে যদি দেখা যায় দশা পার্থক্য কত বেশি? 2π এর বেশি, তাহলে আমরা কি করব? তাহলে এই জায়গায় আমাদের যদি দশা পার্থক্য 2π এর বেশি আসে, যদি দশা পার্থক্য 2π এর বেশি আসে, তাহলে আমরা কি করব? দশা পার্থক্য 2π এর বেশি আসলে দশা থেকে কাছাকাছি জোড় পাই বাদ দেব। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব? দশা থেকে কাছাকাছি জোড় পাই বাদ দেব। কাছাকাছি জোড় পাই বিয়োগ, দশা থেকে কাছাকাছি জোড় পাই বিয়োগ, দশা থেকে কাছাকাছি জোড় পাই বিয়োগ। তাহলে এখানে আমরা এক এক করে আসি, এক এক করে আসি। দেখো আমাদের দুইটি তরঙ্গের মধ্যকার পথ পার্থক্য কত? দুইটা তরঙ্গের মধ্যকার পথ পার্থক্য হচ্ছে 5 λ/2। খুব ভালো করে বুঝিও, দুইটা তরঙ্গের মধ্যকার পথ পার্থক্য হচ্ছে 5 λ/2। এখন এখান থেকে আমাকে কি বের করতে বলছে? এখান থেকে আমাকে দশা পার্থক্য বের করতে বলছে। খুব ভালো করে বুঝিও, দশা পার্থক্য বের করতে বলছে। তাহলে দশা পার্থক্য মানে কি? তাহলে বলো তো দেখি ল্যামডার সমতুল্য কত? এভরিবডি, ল্যামডা এর সমতুল্য কত? ল্যামডা এর সমতুল্য কত? সবাই বলো যে আমাদের এখানে ল্যামডা এর সমতুল্য কত? সবাই ল্যামডা এর সমতুল্য কত? একটু आंसर দাও। ল্যামডা এর সমতুল্য হচ্ছে আমাদের 2π। ল্যামডা এর সমতুল্য হচ্ছে আমাদের 2π ডিভাইডেড বাই 2। তাহলে ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি?
5 পাই পাচ্ছি, তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি হলো 5 পাই। কিন্তু আমরা কি জানি, আমরা জানি দশা পার্থক্যের মান 2 পাই এর বেশি হতে পারে না। তাহলে দশা পার্থক্যের মান যখন 2 পাই এর বেশি হয় তখন আমাকে কি করতে হবে, তখন আমরা যে দশাটা পেয়েছি সেখান থেকে কাছাকাছি জোড় পাই বাদ দিতে হবে। জোড় পাই বলতে কি বোঝায়, 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, এগুলো হলো জোড় পাই। তাহলে 5 পাই এর কাছাকাছি জোড় পাই কত? 5 পাই এর কাছাকাছি জোড় পাই কত? 5 পাই এর কাছাকাছি জোড় পাই হলো 4 পাই। তাহলে আমাদের আনসারটা কত হবে? তাহলে আমাদের আনসার হবে 5 পাই মাইনাস 4 পাই ইকুয়াল টু হচ্ছে পাই। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও, যে 5 পাই মাইনাস 4 পাই সমান হলো পাই। এখন তুমি খেয়াল করো, কাছাকাছি কম জোড় পাইটা বাদ দিতে হবে। যেমন তোমার যদি আনসার আসে 7.5 পাই, তোমার উত্তর কত আসছে বলো? 7.5 পাই। এখন 7.5 পাই এর কাছাকাছি দুইটা জোড় পাই আছে, একটা হলো 6 পাই আর একটা হচ্ছে 8 পাই। তুমি আমাকে বলো তাহলে যে তুমি কোনটা বাদ দিবা? তুমি কি 6 পাই বাদ দিবা না তুমি 8 পাই বাদ দিবা? আমি বলছি কাছাকাছি কম জোড় পাই বাদ দিতে হবে। তাহলে 7.5 পাই থেকে তো কখনোই 8 পাই বাদ দেওয়া যাবে না, কারণ 8 পাইটা কি 7.5 পাই এর চেয়ে বেশি। তাহলে আমি বাদ দিতে হবে কত? 6 পাই। তাহলে 7.5 পাই থেকে আমি যদি 6 পাই বাদ দেই তাহলে আনসার কত হবে? তাহলে আনসার হবে 1.5 পাই। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? যেমন তোমার যদি আনসার আসে, ধরো তোমার আনসার আসলে হচ্ছে 5.75 পাই, এরকম আসছে আনসার, তাহলে বলো তো দেখি উত্তর কত হবে? 5.75 পাই। তাহলে এবার আমাদের উত্তর কত হবে? সবাই আমাকে এটা একটু জানাও যে এখন তাহলে আমাদের এই অঙ্কটার উত্তর কত হবে? 5.75 পাই আসলো, তাহলে আমাদের এবার অঙ্কের উত্তরটা কত হবে এভরিবডি? এখন আমরা একটু পরের অঙ্ক আসি। দেখো এই জায়গায় তুমি খেয়াল করো, দশা পার্থক্য আর পদ পার্থক্যের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। তার আগে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, যদি দুটি তরঙ্গের মধ্যকার পদ পার্থক্য, যদি দুটি তরঙ্গের মধ্যকার পদ পার্থক্য 7 ল্যামডা ডিভাইডেড বাই 4 হয়, 7 ল্যামডা ডিভাইডেড বাই 4 হয়, তাহলে এদের মধ্যকার দশা পার্থক্য কত? পদ পার্থক্য যদি 7 ল্যামডা বাই 4 হয় তাহলে এদের মধ্যকার দশা পার্থক্য কত? সবাই আমাকে একটু জানাও যে দুটি তরঙ্গের মধ্যকার পদ পার্থক্য 7 ল্যামডা বাই 4, তাহলে তাদের মধ্যকার দশা পার্থক্য কত? খুব দ্রুত উত্তর দাও, আমি তোমাদেরকে থ্যাংক ইউ জানানোর জন্য রেডি হয়ে আছি। এখানে ল্যামডা এর সমতুল্য কত? সবাই আমাকে বলো ল্যামডা এর সমতুল্য কত? ল্যামডা এর সমতুল্য হচ্ছে 2 পাই। ল্যামডা এর সমতুল্য হচ্ছে আমাদের 2 পাই। তাহলে এই জায়গায় 7 ইনটু ল্যামডা এর সমতুল্য 2 পাই ডিভাইডেড বাই 4, তাহলে ক্যালকুলেশন করলে কত আসতেছে দেখো? তাহলে ক্যালকুলেশন করলে আসতেছে 1 পয়েন্ট, এখানে 7/4 ইনটু 2 পাই। তাহলে 7/4 ইনটু 2 পাই, এটা অবশ্যই কিসের বেশি? এটা অবশ্যই 2 পাই এর বেশি। তাহলে যদি 2 পাই বেশি হয় তাহলে এটা কত পাই হবে? এটা হবে 1.75 পাই। 1.75 পাই। হ্যাঁ, এটা আমি দেখেই বলতে পারতেছি 1.75 পাই, আর তোমরা না দেখেও বলতে পারলে সমস্যা নেই, তোমরা তো বুঝতে পারতেছো যে এটা 1 এর বেশি। সরি, এটা হচ্ছে 1.75 ইনটু 2, এটা হবে 1.75, তাহলে 3.5 পাই। 3.5 পাই। তাহলে আমাদের এটার आंसर হবে 3.5 পাই। এখন 3.5 পাই যেটা কার বেশি? যেটা হচ্ছে আমাদের 2 পাই এর বেশি। তাহলে 2 পাই এর বেশি হলে কি করতে হবে? তাহলে এখান থেকে আমাদের 2 পাই বাদ দিতে হবে। তাহলে আমাদের উত্তর কত হবে? তাহলে আমাদের आंसर হবে 1.5 পাই অথবা 3/2 ইনটু পাই। এখানে তুমি যদি লসাগু করো তাহলে এখান থেকে তোমাকে কত পাই বাদ দেওয়া লাগতেছে? 2 পাই বাদ দেওয়া লাগতেছে। তাহলে 2 পাই বাদ দিলে লসাগু কত? 4। না না, হ্যাঁ, লসাগু হচ্ছে তোমার কত? 4। তাহলে এবার তুমি 14 পাই থেকে 8 পাই বাদ দিবা। 14 পাই থেকে 8 পাই বাদ দিবা। তাহলে ক্যালকুলেশন করলে 6 পাই বাই 4 বা 3 পাই বাই 2। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? 6 পাই বাই 4 বা 3 পাই বাই 2। সবার ক্লিয়ার কিনা? ও অনেকেই জানি যে 1.5 না 1.5 পাই। জেমি থ্যাংক ইউ, তোমার জন্য অনেক অনেক দোয়া। তারপরে জান্নাতুল নাইম থ্যাংক ইউ, তোমার জন্য দোয়া রইল। রাবিয়া বসরি
তুমিও সঠিক উত্তর দিচ্ছ, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। অমলান সরকার সঠিক উত্তর দিছিস, থ্যাংক ইউ, অনেক দোয়া। ফাতেমা আক্তার থ্যাংক ইউ, সঠিক যারা যারা সবাই সঠিক উত্তর দিছো বা যারা চেষ্টা করছো সবার জন্য অনেক অনেক দোয়া রইল। এখন দেখো আমরা যে কোশ্চেনগুলো সলভ করতেছি সবই কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন ইনশাআল্লাহ। এবার আমরা এদের মধ্যকার একটা সম্পর্ক দেখব। দেখো যখন দশা পার্থক্য 2 পাই, খুব ভালো করে বুঝিও যে যখন দশা পার্থক্য 2 পাই, তখন পদ পার্থক্য হচ্ছে ল্যামডা। দেখো যখন দশা পার্থক্য 2 পাই তখন পদ পার্থক্য হচ্ছে ল্যামডা। তার মানে দশা পার্থক্য আর পদ পার্থক্যের মধ্যে সম্পর্কটা কি? দশা পার্থক্য আর পদ পার্থক্যের মধ্যে সম্পর্কটা হচ্ছে দশা পার্থক্য বাই পদ পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা। দশা পার্থক্য ডিভাইডেড বাই পদ পার্থক্য এটা সমান হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের পরের সম্পর্কটা কি? পরের সম্পর্কটা হচ্ছে দুটি সুসংগত উৎস হতে তরঙ্গ একটি দশায় নিঃসৃত হলো। প্রত্যেকটি তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম। এদের মধ্যকার পথ পার্থক্য 9000 অ্যাংস্ট্রম হলে, তার মানে তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম, পথ পার্থক্য হলো 9000 অ্যাংস্ট্রম। তাহলে পথ পার্থক্য হচ্ছে আমাদের 9000 অ্যাংস্ট্রম ইকুয়াল টু আমাদের তরঙ্গদৈর্ঘ্য হলো 6000 অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে তোমাকে কি বের করতে বলছে? দশা পার্থক্য কত এটা তোমাকে বের করতে বলছে। তাহলে এই জায়গায় আমরা কত বসাইছি? 2 পাই। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো তাহলে দশা পার্থক্য সমান হবে 9000 ডিভাইডেড বাই 6000 ইনটু 2 পাই। তাহলে 0 0 0 0 0 0, তার মানে 3/2 ইনটু 2 পাই। তাহলে 2 2 কাটা, তাহলে 3 পাই। তাহলে আমাকে একটু বলো তো দেখি, তাহলে এখানে দশা পার্থক্য কত হবে, উত্তর কত হবে? সবাই আমাকে জানাও যে তাহলে এই অঙ্কটার आंसर কত হবে? এই অঙ্কটার উত্তর কত হবে? সবাই আমাকে একটু কমেন্টে জানাতে থাকো যে ভাইয়া আমাদের এই অঙ্কটার आंसर হবে এত, এই অঙ্কটার উত্তর হবে এত। সবাই যে আমরা এখানে কি পাইলাম? তাহলে আমরা দশা পার্থক্য কত পাইলাম? 3 পাই পাইলাম। 3 পাই যেটা কার বেশি? 3 পাইটা হচ্ছে 2 পাই এর বেশি। তাহলে যখন দশা পার্থক্য 2 পাই এর বেশি হয় তখন আমাকে কি করতে হয়? তোমরা তো সবাই জানো। তাহলে আমাদের অঙ্কের উত্তর কত হবে? সবাই আমাকে এটা একটু জানাতে থাকো যে এই ক্ষেত্রে আমাদের অঙ্কের উত্তর কত হবে। বৃষ্টি থ্যাংক ইউ, রাসেল সঠিক উত্তর দিছো, গ্রেট। তো যারা যারা সঠিক উত্তর দিচ্ছ সবার জন্য অনেক অনেক দোয়া। যারা চেষ্টা করতেছো তাদের জন্য দোয়া, যারা ক্লাস করতেছো তাদের জন্য দোয়া, সবার জন্যই দোয়া করি, সবার জন্যই দোয়া করি ইনশাআল্লাহ। এই জায়গায় তাহলে এখানে আমাদের आंसर হবে পাই। তাহলে আমাদের উত্তর হবে 3 পাই মাইনাস 2 পাই ইকুয়াল টু হচ্ছে পাই। এবার দেখো এই ছোট ছোট কনসেপ্টগুলো জানলে তুমি ইজিলি কিন্তু প্রত্যেকটা অঙ্কের একটা জিনিস মনে রাখবে। এই অঙ্কটা প্রায়ই আসে, লাস্ট ইয়ারেও এই প্রশ্নটা আসছিল, এটা ঢাকা ইউনিভার্সিটিতে 16-17 তে আসছিল। লাস্ট বছরও এই কোশ্চেনটা আসছিল যে একটা সাইন তরঙ্গ আর একটা কস তরঙ্গের মধ্যকার দশা পার্থক্য তুমি মনে রাখো π/2 বা 90 ডিগ্রি। যে একটা সাইন তরঙ্গ আর একটা কস তরঙ্গের মধ্যকার দশা পার্থক্য কত? একটা সাইন এবং কস তরঙ্গের মধ্যকার দশা পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো a sin ওমেগা t এবং a cos ওমেগা t, তাহলে এদের মধ্যকার দশা পার্থক্য কত হবে? তাহলে এদের মধ্যকার দশা পার্থক্য হবে 90 ডিগ্রি বা π/2। এই প্রশ্নটা কিন্তু প্রায়ই চলে আসে ভর্তি পরীক্ষায়। দেখো বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে বারবার আসে। এবার দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসা আমরা আরেকটা প্রশ্ন সলভ করব। যে এখানে আমাদের একটা তরঙ্গ দেয়া আছে, এখানে আমাদের আরেকটা তরঙ্গ দেয়া আছে। তোমাকে বলছে সমীকরণ দ্বয় দ্বারা নির্দেশিত প্রবাহ দ্বয়ের মধ্যকার দশা পার্থক্য কত? এই দুইটার মধ্যকার দশা পার্থক্য কত? তাহলে আমরা এখানে দেখতেছি যে এই জায়গায় কিন্তু আমাদের আদি দশা শূন্য, আর এখানে আমরা দেখতেছি যে আদি দশা কত আছে। তাহলে আমাদের এখানে আদি দশা দেয়া আছে হচ্ছে t/6, t/6 আদি দশা আমাদের দেয়া আছে হচ্ছে t/6। তাহলে এখানে যেহেতু আদি দশা শূন্য আর এখানে আদি দশা t/6, তাহলে একটু তুমি আমাকে বলো তো দেখি ভাইয়া, আরো সুন্দর করে আরেকটু ভাবে চিন্তা করা যায়, আমি আগে তোমাকে সহজে বুঝাই। t এর সমতুল্য কত? সবাই আমাকে বলো t এর সমতুল্য কত? t এর সমতুল্য হচ্ছে 2 পাই। t এর সমতুল্য হচ্ছে 2 পাই। তাহলে আমাদের উত্তরটা কত হবে? তাহলে আমাদের উত্তরটা হবে দশা পার্থক্য 2 পাই/6, তার মানে হচ্ছে π/3।
তাহলে t এর সমতুল্য হচ্ছে 2 পাই, তাহলে 2 পাই বাই 6, তার মানে আমাদের উত্তরটা কত হবে পাই ডিভাইডেড বাই 3। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? তাহলে আমাদের এখানে आंसर হবে পাই ডিভাইডেড বাই 3। অথবা তুমি আরেকভাবে কিভাবে চিন্তা করতে পারো, i নট sin, আমি 2 নম্বরটা চিন্তা করতেছি, 2 নম্বরটাকে আমরা কি বলতে পারি ওমেগা টি প্লাস ওমেগা টি বাই 6। আসলে এটাই সঠিক লজিক, ওমেগা টি প্লাস ওমেগা টি বাই 6। এখন তুমি খেয়াল করো, তাহলে এই জায়গায় আরেকটা তরঙ্গ কি দেয়া ছিল, আরেকটা তরঙ্গ দেয়া ছিল i নট sin ওমেগা টি। i নট sin ওমেগা টি কে আমরা কি লিখতে পারি ওমেগা টি প্লাস 0, ওমেগা টি প্লাস 0, i নট sin ওমেগা টি আর i নট sin ওমেগা টি প্লাস 0। তাহলে এখানে আদি দশার মান কত 0, আর এখানে আদি দশার মান কত ওমেগা টি বাই 6। তাহলে দুইটা তরঙ্গের মধ্যকার দশা পার্থক্য কত হবে, দুইটা তরঙ্গের মধ্যকার দশা পার্থক্য হবে হচ্ছে ওমেগা টি ডিভাইডেড বাই 6। এখানে আদি দশা 0, এখানে আদি দশা ওমেগা টি বাই 6। তাহলে দুইটার মধ্যকার দশা পার্থক্য হবে ওমেগা টি ডিভাইডেড বাই 6। তাহলে ওমেগা মানে কত, ওমেগা মানে হলো 2 পাই বাই টি ইনটু টি ডিভাইডেড বাই 6। তাহলে টি টি মোকাবেলা, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে 2 পাই বাই 6 বা পাই বাই 3। আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন না? তারা সবাই কোপাই দিতে পারছে কিনা আমি এটা একটু শুনতে চাই। ঢাকা ইউনিভার্সিটি 17-18 সেশন আসছিল, এই অঙ্ক তোমরা অনেকবার করছো, অনেক বিশাল করে করো। আমরা দেখার চেষ্টা করব যে ছোট কোনো ভাবে আমরা অঙ্কগুলো করে সলভ করতে পারি কিনা, ইজিয়েস্ট উপায়ে আমরা সলভ করতে পারি কিনা। সবাই কি প্রশ্নটা দেখতে পাচ্ছ? কোশ্চেনটা সবাই কি করতে পারতেছো? হ্যাঁ, সবাই প্রশ্নটা করে ফেলো। আমাদের এখানকার দেয়া প্রশ্নটা সবাই করে ফেলো এবং অপশন দেয়া আছে, তোমরা প্রত্যেককে একটু आंसर করানোর চেষ্টা করো। 3 নম্বর অপশন হলো 15:5:3, সি নম্বর আমাদের উত্তর হলো 15:5:3, সি নম্বরের উত্তর 15:5:3 আর ডি নম্বরের উত্তর হলো 5:3:1, 5:3:1। দেখা যাচ্ছে না? আমি লিখে দিলাম। তো এই জায়গায় দেখো, এই অঙ্ক তোমরা হয়তো অনেকে অনেক ভাবে সলভ করো বা সলভ করার ট্রাই করো। তো এই জায়গায় আমরা জানি v ইকুয়াল টু কি, আমরা জানি v ইকুয়াল টু f ল্যামডা। দেখো ভাইয়া, তাহলে আমরা সবাই জানি v ইকুয়াল টু f ল্যামডা। তাহলে এখানে v ইনটু 1 বাই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে f। তাহলে বলো তো দেখি, এই জায়গায় আমরা তাহলে কি বলতে পারবো, এখানে অথবা এভাবে লিখি v ইনটু 1 বাই f, 1 বাই f ইকুয়াল টু ল্যামডা। কারণ এই f টা যখন এই পাশে নিয়ে আসবো তখন ব্যস্তানুপাতিক হয়ে যাবে। তার মানে ল্যামডা ইজ প্রপোর্শন হবে 1 ডিভাইডেড বাই f, ল্যামডা ইজ প্রপোর্শন হবে 1 ডিভাইডেড বাই f। এখন দেখো ভাইয়া, আমাদের এখানে কম্পাঙ্কগুলো কত কত দেয়া আছে, 105, 315, 525, 105, 315, 525। তাহলে এই সুষলাকাদ্বয়ের কিসের অনুপাত বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলছে। তাহলে আমাদের এখানে সুষলাকার ত্রয়ের তিনটা সুষলাকার তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলছে। তাহলে আমরা একটু আগে কি দেখলাম, তরঙ্গ দৈর্ঘ্য ইজ প্রপোর্শনাল টু 1 বাই কম্পাঙ্ক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হবে 1 ডিভাইডেড বাই, তাহলে প্রথমটা কি হবে, ল্যামডা হবে কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক, ল্যামডা হবে কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। তাহলে প্রথমটা হবে 1 বাই 105, দ্বিতীয়টা হবে 1 বাই 315, তৃতীয়টা হবে 1 বাই 525। খুব ভালো করে বুঝবে কেন, কারণ ল্যামডা হবে কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক, ল্যামডা হবে কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। এখন তুমি দেখো এটা কোনটাকে কাটাকাটি করা যায় কিনা, যে এবার কি কোনো কাটাকাটি করার সুযোগ আছে? হ্যাঁ আছে, সবগুলা দেখো 105 দ্বারা ভাগ করা যায়, সবগুলাই 105 দ্বারা ভাগ করা যায়। তাহলে 105 দ্বারা ভাগ করে গেলে ভাইয়া এটাই কিন্তু আমাদের অঙ্কের উত্তর। আমি যদি বলি অঙ্কের উত্তর এটা শেষ, অঙ্কের উত্তর আমি যদি রিটেন পরীক্ষায় আসতো তাহলে আমি এই জায়গায় লিখে দিতাম যে এটা অঙ্কের आंसर কমপ্লিট। এখন এটা এমসিকিউ তে আসছে, এমসিকিউ তে কিন্তু আমাদের এই অপশনটা দেওয়া নাই। তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে সরলীকরণ করতে হবে, এখন আমাকে সরলীকরণ করতে হবে। রিটেন হইলে এখানে উত্তর শেষ, রিটেন হলে এখানে উত্তর শেষ। আর সরলীকরণ আমি কিভাবে করব, দেখো 105 দ্বারা কাটাকাটি করা যাচ্ছে, তাহলে এটা হবে 1, এটা হবে 1, এটা হবে 1 ডিভাইডেড বাই 3, এটা হবে 1 ডিভাইডেড বাই 5। এখন 3 আর 5 এর লসাগু কত, 3 আর 5 এর লসাগু হলো 15, 3 আর 5 এর লসাগু হলো 15। তাহলে 15 দ্বারা তুমি সবাইকে গুণ করো, 15 দ্বারা তুমি সবাইকে গুণ করো। তাহলে 15 দ্বারা গুণ করলে 15, 15 বাই 3, 15 বাই 5।
তাহলে ক্যালকুলেশন করলে হবে 15:5:3 শেষ। আমাদের অঙ্কের উত্তর কমপ্লিট। আর যদি রিটেন হয়, রিটেন হলে তো এখানেই আমাদের অঙ্কের উত্তর শেষ। তো এমসিকিউ তে অপশন মিলানোর জন্য আমি কি করছি, আগে দেখছি যে কাটাকাটি করা যাচ্ছে কিনা, ছোট বানায় নেওয়া যাচ্ছে কিনা, তারপরে আমি লসাগুটা যে পাইছি লসাগু দ্বারা সবাইকে গুণ করে দিছি। গুণ করে দেওয়ার পরে কত আসছে 15:5:3। কি ইয়া বড় অঙ্ক আমরা খুব ইজিলি সলভ করতে পারছি কিনা এটা আমাকে একটু জানাও। পরের প্রশ্নটা একই প্রশ্ন, এবার অঙ্ক আরো ছোট। একই প্রশ্ন, অঙ্ক আরো ছোট। তাহলে আমাকে একটু বলো তো দেখি আমার এই 11 নম্বর প্রশ্নের উত্তর কত হবে। আগের প্রশ্নটা আসছিল দেখো ঢাকা ইউনিভার্সিটি 17-18 তে, আর এবারের প্রশ্নটা আসছে হলো ঢাকা ইউনিভার্সিটি 14-15 তে। ঢাকা ইউনিভার্সিটি 14-15 তে আসে আমরা প্রশ্ন সলভ করতেছি। আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এগুলোর কোশ্চেনই আজকে সলভ করব। ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এর কোশ্চেনই আজকে আমরা সলভ করব। তো আমাকে একটু বলো তাহলে এই অঙ্কটার উত্তর কত হবে, সবাই আমাকে একটু জানাও। খুব এখানে লজিক কি, আমাদের এখানে লজিক একদম সিম্পল। লজিক একদম সিম্পল। লজিকটা কি, লজিক হলো ল্যামডা ইজ প্রপোর্শন 1/f। ল্যামডা ইজ প্রপোর্শন 1/f। তাহলে এখানে কম্পাঙ্ক দুটো কত কত দেয়া আছে, একটা দেয়া আছে 128, আরেকটা দেয়া আছে তাহলে কত 384। তাহলে অনুপাতটা কত হবে 1/128 1/384। 1/128 1/384। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে, ক্যালকুলেশন করলে সবাইকে 128 দ্বারা ভাগ করো, 128 দ্বারা ভাগ করতে পারো, ভাগ করলে এটা হবে 1 আর এটা হবে 3। তাহলে এখন তুমি কি করো, সবাইকে 3 দ্বারা গুণ করো, তাহলে 3:1। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? তাহলে আমাদের অঙ্কের উত্তর হবে 3:1। সবাই ক্লিয়ার কিনা, সবাই কোপাই দিতে পারছে কিনা এটা আমাকে একটু জানাও। কি ক্লিয়ার? আমার মনে হয় সবাই ক্লিয়ারলি বোঝো না। কেউ যদি না বোঝো তাহলে সেটা আমাকে বলতে পারো যে ল্যামডা ইজ প্রপোর্শন তাহলে তো 1/f। তাহলে ল্যামডার অনুপাত হবে 1/f এর অনুপাত, তার মানে 1/128 ডিভাইড বাই 1/384। তাহলে আমি সবাইকে 128 দ্বারা ভাগ করে মানে 128 দ্বারা কাটাকাটি করলাম, এটা হবে 1 1/1, এটা হবে 1/3। তাহলে 3 দ্বারা গুণ করলে কত হবে 3:1। 3:1। এখন এই জায়গায় তাহলে আমাদের অঙ্কের উত্তরটা হবে 3:1 আগের অঙ্কই। এই জায়গায় আমরা পরের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। সনোমিটারের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি, সনোমিটারের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হলো f = 1/2l √t/μ। দেখো তো এখানে পরিবর্তন দেয়া আছে কিসের, টান বলে। পরিবর্তন দেয়া আছে টান বলে। আর তোমাকে বের করতে বলছে কিসের অনুপাত, তোমাকে বের করতে বলছে কম্পাঙ্কের অনুপাত। কম্পাঙ্কের অনুপাত। তাহলে অনুপাত দেয়া আছে টান বলের, অনুপাত দেয়া আছে টান বলের, অনুপাত দেয়া আছে টান বলের, বের করতে বলছে কম্পাঙ্ক। অনুপাত দেয়া আছে টান বলের, বের করতে বলছে কম্পাঙ্ক। অনুপাত টান বলের, বের করতে বলছে কম্পাঙ্ক। তাহলে কার কার মধ্যে সম্পর্ক, কম্পাঙ্ক আর টান বল। কম্পাঙ্ক আর টান বল। দেখো কম্পাঙ্ক আর টান বল। তাহলে কম্পাঙ্কের অনুপাত কত হবে, তাহলে কম্পাঙ্কের অনুপাত হবে √, টান বলের অনুপাত। তাহলে টান বলের অনুপাত কত দেয়া আছে 9:16। টান বলের অনুপাত দেয়া আছে 9:16। তাহলে এটাকে রুট করলে কত পাওয়া যাবে, এটাকে রুট করলে পাওয়া যাবে হচ্ছে 9 কে রুট করলে হলো 3, 16 কে রুট করলে হলো 4। তাহলে আমাদের অঙ্কের উত্তর হবে 3:4। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? তাহলে আমাদের এখানে অঙ্কের উত্তর হবে 3:4। সবার ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। দেখো ভাইয়া আমরা কোনো শর্টকাট অ্যাপ্লাই করতেছি না, কিছু অ্যাপ্লাই করতেছি না, এগুলো হচ্ছে ম্যাজিক্যাল কনসেপ্ট। যেই ম্যাজিক্যাল কনসেপ্টগুলো তোমার লাইফে ম্যাজিকের মতো কাজ করবে এবং তুমি প্রত্যেকটা অঙ্ক ইনশাআল্লাহ দেখে দেখে উত্তর বলে দিতে পারবে। প্রত্যেকটা অঙ্কের উত্তর তুমি দেখে দেখে বলে দিতে পারবে ইনশাআল্লাহ। কি বলো, আমরা কি পরের অঙ্কে যাব না? এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? এখানে যে আছে টান বলের পরিবর্তন, টান বল হলো t, আর বের করতে বলছে পূর্ব ও পরে কিসের অনুপাত, কম্পাঙ্কের অনুপাত। কম্পাঙ্ক হলো f। তাহলে f আর টান বলের মধ্যে সম্পর্কটা কি, f is proportion √t। f is proportion √t। তাহলে এখানে টান বলের অনুপাতটা কত দেয়া আছে 9:16। তাহলে 9 কে রুট করলে কত হয় 3, 16 কে রুট করলে কত হয় 4। তাহলে আমাদের অঙ্কের উত্তর হবে 3:4। আমাদের অঙ্কের উত্তর হবে 3:4। সবার কি ক্লিয়ার? যাই হোক আজকে আমার আরো অনেক কিছু করানোর প্ল্যান ছিল। আমি চিন্তা ভাবনা করছিলাম তোমরা সবচাইতে যে বেশি প্রবলেম ফেস করো তীব্রতা লেভেলের অঙ্কগুলা, লগারিদমের অনেক প্রবলেম, হ্যাঁ
লগারিদমের অঙ্কগুলো নিয়ে তোমরা অনেক জটিলতা ফেস করো। তীব্রতা লেভেল কত ডেসিবেল বাড়বে, কত ডেসিবেল কমবে, ঘরের নতুন তীব্রতা লেভেল কত হবে, এই অঙ্কগুলো নিয়ে তোমরা অনেক পেইন খাও। আমার চিন্তা ভাবনা ছিল আমি আজকে তোমাকে এই অঙ্কগুলো করাবো এবং তুমি প্রত্যেকটা অঙ্কের উত্তর দেখে দেখে বলবে। বিলিভ মি ভাইয়া, কোনো অঙ্ক খাতায় এক লাইনও লিখতে হবে না, একটা ওয়ার্ডও লিখতে হবে না, প্রত্যেকটা অঙ্কের উত্তর তোমরা দেখে দেখেই বলতে পারতে। বাট আমার মনে হচ্ছে তোমাদের আজকে ক্লাস করার এনার্জি নাই, কারণ আমি সেই এনার্জিটা তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি না। তো তোমরা যদি রিয়েলি ক্লাসটা করতে চাও, সবাই যার যার টাইমলাইনে আগে ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করো, তাহলে আমি পড়ানো শুরু করব। না হলে আজকে কিছু অঙ্ক করি। এই অঙ্কটা ঢাকা ইউনিভার্সিটি 12তে আসছিল, আমি এটা বলে দিই, এটা হলো 340 মিটার পার সেকেন্ড। এখানে যে লেখাটা এটা হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। দেখো একটা জিনিস মনে রাখবে, পার্থক্য থাকলে যদি দুই পাশে পার্থক্য থাকে, যদি সমান চিহ্নের দুই পাশে পার্থক্য থাকে, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। এই জায়গায় তুমি একটা বেসিক জিনিস খুব ভালো করে মাথায় রাখবে, যে যদি সমান চিহ্নের দুই পাশে পার্থক্য, সমান চিহ্নের দুই পাশে পার্থক্য, সমান চিহ্নের দুই পাশে পার্থক্য, সমান চিহ্নের যদি দুই পাশে পার্থক্য থাকে, তাহলে আমাদের কোনো সমস্যা নাই, আমরা ডাইরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করব। কিন্তু যদি দেখা যায় যে দুটা পার্থক্যই সমান চিহ্নের এক পাশে, খুব ভালো করে বুঝিও, যদি দেখি দুইটা পার্থক্যই সমান চিহ্নের এক পাশে, তাহলে যদি দেখা যায় যে দুটি পার্থক্যই সমান চিহ্নের এক পাশে, সমান চিহ্নের এক পাশে, তাহলে আমি কি করব? তাহলে তুমি খুব ভালো করে বুঝিও, যেটা আলাদা মান যেটা দেয়া থাকবে, সেটি অন্য পাশে দেব, সেটা ব্যস্তানুপাতে দেব। আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি, যে যেটা আলাদা মান সেটা আমি ব্যস্তানুপাতে দেব। ফার্স্ট অঙ্ক দেখবা এখানে পার্থক্য দেয়া থাকবে, আর পার্থক্য কখনো একটা দেয়া থাকবে না, পার্থক্য দেয়া থাকে মিনিমাম দুইটা রাশির পার্থক্য দেয়া থাকবে। কি বলছি? যদি পার্থক্য দেয়া থাকে মিনিমাম কয়টা রাশির পার্থক্য দেয়া থাকবে? পার্থক্য দেয়া থাকে মিনিমাম কয়টা রাশির পার্থক্য দেয়া থাকবে? তাহলে পার্থক্য দেয়া থাকে মিনিমাম দুইটা রাশির পার্থক্য দেয়া থাকবে। তাহলে এবার তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে দেখো তো কার কার পার্থক্য দেয়া আছে। এখানে তোমার এই জায়গায় p মাধ্যমে শব্দের বেগ 300, q মাধ্যমে শব্দের বেগ 340। তার মানে এখানে আমাদের শব্দের বেগের পার্থক্য দেয়া আছে 40, শব্দের বেগের পার্থক্য দেয়া আছে 40, শব্দের বেগের পার্থক্য দেয়া আছে হচ্ছে 40, একটা 300 আর একটা 340। এখন ভাইয়া এই জায়গায় তুমি খেয়াল করো, মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 0.2। আমরা জানি v f ল্যামডা। তাহলে এখানে কার পার্থক্য দেয়া আছে? ল্যামডার পার্থক্য দেয়া আছে। ল্যামডার পার্থক্য দেয়া আছে হলো 0.2। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো দেখি, এটা হচ্ছে f। তাহলে দেখো তো পার্থক্য দুইটা সমান চিহ্নের এক পাশে আছে না দুই পাশে আছে? সবাই আমাকে বলো। আর এখানে তোমার একটা প্রশ্ন হলো কম্পাঙ্ক কত। আমার এখানে একটা প্রশ্ন হবে কম্পাঙ্ক কত, এটা হবে একটা প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন, যে এই ডাটায় আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে কম্পাঙ্ক কত। তাহলে তুমি আমাকে বলো এখানে যে পার্থক্য দেয়া আছে সেটা কি সমান চিহ্নের এক পাশে না দুই পাশে? পার্থক্য দুইটা সমান চিহ্নের দুই পাশে। তাহলে পার্থক্য যদি সমান চিহ্নের দুই পাশে থাকে, তাহলে আমাদের কি কোনো সমস্যা আছে বলো? পার্থক্য যদি সমান চিহ্নের দুই পাশে থাকে, তাহলে আমাদের কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, পার্থক্য সমান চিহ্নের দুই পাশে থাকলে আমাদের কোনো সমস্যা আছে? তাহলে পার্থক্য সমান চিহ্নের দুই পাশে থাকলে আমাদের কোনো প্রবলেমই নাই, আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখন তাহলে কি করতে পারবো? আমরা ডিরেক্টলি মান বসাইতে পারবো। ভাইয়া এই অঙ্কটা তো তোমরা আগে করছো, কত বড় করে করছো এটা তোমার মন জানে। তাহলে f এর মান হবে 40 ডিভাইডেড বাই 0.2। তার মানে এটার आंसर হবে 200 হার্টজ। অঙ্ক শেষ, অঙ্ক কমপ্লিট। 200 হার্টজ অঙ্ক কমপ্লিট। এখন এরপরে তোমাকে কি বলছে? এখানে বলছে সুরশলাকা 50 কম্পনে কিউ মাধ্যমে কত দূর যাবে। সুরশলাকা 50 কম্পনে কিউ মাধ্যমে কত দূর যাবে। তাহলে এবার তুমি আমাকে এই প্রশ্নের উত্তর দাও তো দেখি।
এক কম্পনে যায় কত দূরত্ব? সবাই আমাকে বলো, এক কম্পনে যায় কত দূরত্ব? আমরা জানি এক কম্পনে যায় ল্যামডা পরিমাণ দূরত্ব, এক কম্পনে যায় ল্যামডা পরিমাণ দূরত্ব। তাহলে এখানে 50 কম্পনে কত দূরত্ব যাবে? তাহলে আমরা জানি, তাহলে এক কম্পনে যদি তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ দূরত্ব যায়, তাহলে 50 কম্পনে সে 50 ল্যামডা দূরত্ব যাবে। কম্পনে ল্যামডা দূরত্ব, তাহলে 50 কম্পনে কত দূরত্ব? এক কম্পনে যদি ল্যামডা দূরত্ব যায়, তাহলে 50 কম্পনে কত দূরত্ব যাবে? তাহলে 50 কম্পনে 50 ল্যামডা দূরত্ব যাবে, 50 ল্যামডা দূরত্ব যাবে। তাহলে 50 ল্যামডা, এখন তোমার 50 ল্যামডা দূরত্ব যাবে, এটা কোন মাধ্যমে? এটা বলছে তোমাকে কিউ মাধ্যমে কত দূর যাবে। তাহলে 50 ল্যামডা কিউ, 50 ল্যামডা কিউ। এখন তুমি খেয়াল করো v f ল্যামডা, তোমার এটা কোন মাধ্যমে নিতে হবে? তোমার এটা কিউ মাধ্যমে নিতে হবে। তাহলে কিউ মাধ্যমে শব্দের বেগ কত? কিউ মাধ্যমে শব্দের বেগ কত? কিউ মাধ্যমে শব্দের বেগ হলো 340। কিউ মাধ্যমে শব্দের বেগ হলো 340। তাহলে কিউ মাধ্যমে শব্দের বেগ হলো 340। আমরা f এর মান পাইছি হচ্ছে 200, তাহলে এটা হবে ল্যামডা কিউ। তাহলে ল্যামডা কিউ, তাহলে এই জায়গায় ল্যামডা কিউ এর মান কত হবে? 340 ডিভাইডেড বাই 200। তাহলে ক্যালকুলেশন করলে এটা 0, একটা 0 একটা 0 কাটা, এটা ক্যালকুলেশন করলে হবে 34 ডিভাইডেড বাই 20 মিটার, 34 বাই 20 মিটার। তাহলে 50 ইনটু 34 বাই 20, 50 ইনটু 34 বাই 20, 0 0 কাটা, 17 দুগুণে 34, 5 7 35, 5 1 5 আর 3 হলো 8। তাহলে 50 কম্পনে কত দূর যাবে? 85 মিটার। তাহলে 50 কম্পনে তরঙ্গ দৈর্ঘ্যটা 85 মিটার দূরত্ব যাবে। সবাই ক্লিয়ার কিনা? মানে বলছে কিউ মাধ্যমে 50 কম্পনে কত দূর যাবে। আমরা জানি এক কম্পনে যে দূরত্ব যায় তাকে আমরা কি বলবো? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এক কম্পনে যায় হলো ল্যামডা দূরত্ব। তাহলে 50 কম্পনে কত দূরত্ব যাবে? তাহলে 50 কম্পনে 50 ল্যামডা দূরত্ব যাবে। তাহলে 50 কম্পনে তাহলে 50 ল্যামডা দূরত্ব যাবে। তাহলে এখন 50 ল্যামডা দূরত্ব যাবে কোন মাধ্যমে? বলছে কিউ মাধ্যমে। তার মানে 50 ল্যামডা কিউ। এখন আমাদের v f ল্যামডা কোন মাধ্যমে নিতে হবে? কিউ মাধ্যমে। কিউ মাধ্যমে শব্দের বেগ দেয়া আছে 340, কম্পাঙ্ক আমরা বের করছি 200। তাহলে এখান থেকে আমরা ল্যামডা কিউ বের করলাম 340 বাই 200, তার মানে 34 বাই 20 মিটার। এখন তাহলে 50 ইনটু ল্যামডা কিউ কত? 34 বাই 20। তাহলে এখানে 0 0 কেটে দিছি, ক্যালকুলেশন করে দেখছি 85 মিটার আসছে। এখন সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা বলো? এবার আমরা আরেকটা প্রশ্নের উত্তর দিতে চাই। আরেকটা কোশ্চেন, দেখো এই প্রশ্নটার উত্তর, এই প্রশ্নটা এখানে বলছে পানিতে শব্দের বেগ। দেখো তো এখানে কার কার পার্থক্য দেয়া আছে? সবাই এই প্রশ্নটা পড়ে বলো। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন, সরি সাস্টে আসা একটা প্রশ্ন, সাস্টে আসছিল। আমাকে একটু বলো এখানে কার কার পার্থক্য দেয়া আছে? এখানে দেখো পার্থক্য দেয়া আছে, তোমার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেয়া আছে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেয়া আছে। আর পানিতে শব্দের বেগ বের করতে বলছে, আর বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে 352। তাহলে শব্দের বেগের পার্থক্য দেয়া আছে না? সবাই আমাকে বলো এখানে দুইটা বেগ দেয়া আছে মানে কি? শব্দের বেগের পার্থক্য দেয়া আছে। তাহলে বলো তো দেখি পার্থক্য দুইটা v f ল্যামডা, পার্থক্য দুইটা সমান চিহ্নের এক পাশে না দুই পাশে? সবাই আমাকে বলো। দেখো এখানে v এর পার্থক্য কিভাবে? বায়ুতে শব্দের বেগ দেয়া আছে 352, বায়ুতে শব্দের বেগ দেয়া আছে 352, আর এই জায়গায় বলছে পানিতে শব্দের বেগ কত? পানিতে শব্দের বেগ কত? তাহলে পানিতে শব্দের বেগ, তাহলে পার্থক্যটা তো দুই পাশে, পার্থক্য দুই পাশে। তাহলে পার্থক্য যদি দুই পাশে থাকে তাহলে আমাদের কি কোনো প্রবলেম আছে? পার্থক্য দুই পাশে থাকলে কি আমাদের কোনো প্রবলেম আছে? বলো আমাদের যখন পার্থক্য দুই পাশে থাকবে আমাদের তো কোনো সমস্যা নাই। সমান চিহ্নের দুই পাশে পার্থক্য থাকলে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন ডিরেক্টলি মান বসাই দেব।
দেখো বেগের পার্থক্য বলো তো দেখি, পানিতে শব্দের বেগ বেশি না বায়ুতে শব্দের বেগ বেশি? শব্দের বেগ বেশি কোথায়? আমরা জানি শব্দের বেগ বেশি হলো পানিতে। তাহলে বেগের পার্থক্য মানে হলো পানিতে শব্দের বেগ মাইনাস বায়ুতে শব্দের বেগ। পানিতে শব্দের বেগ মাইনাস বায়ুতে শব্দের বেগ। এফ এর মান দেয়া আছে হলো 320। দেখো কম্পাঙ্কের মান দেয়া আছে হচ্ছে 320 সাইকেল পার সেকেন্ড, তার মানে 320 হার্টজ। আর তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেয়া আছে হলো 3.9। এখন বায়ুর শব্দের বেগ কত দেয়া আছে তোমার প্রশ্নে? বায়ুর শব্দের বেগ প্রশ্নে দেয়া আছে 352। বায়ুর শব্দের বেগ প্রশ্নে দেয়া আছে 352। বায়ুর শব্দের বেগ প্রশ্নে দেয়া আছে 352। তাহলে আমরা ক্যালকুলেশন করলে VW সমান কত পাবো? 320 3.9 যোগ 352। এইটা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই আসতে পারে। তাহলে ক্যালকুলেটর ছাড়াই আমরা কিভাবে করব? এটা লসাগু হলো 0, 39 দোগুণে হলো 39 দোগুণে হলো কত? 78। 78 এর 8, তারপর 39 দোগুণে 78 এর 8 হাতে থাকে 7। 3 39 কত? 3 39 হচ্ছে 39 3। তাহলে এখান 3 নং 27, 3 3 9, আর 3 নং 27, 3 3 9 আর 2 11, 117। 117 আর এখানে কত? এখানে হচ্ছে 7, 124। তাহলে এটা হলো 124। তাহলে কয় ঘর পাবে দশমিক? এক ঘর পাবে দশমিক। তাহলে 1248 যোগ 352। 1248 যোগ 352, তাহলে এটা কত হবে? 1600 মিটার পার সেকেন্ড। তো ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর নাই, আমরা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই ক্যালকুলেশন করে ফেললাম। ক্যালকুলেটর ছাড়াই ক্যালকুলেশন করে ফেললাম। যাদের ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনের সমস্যা আছে তারা আমার ইউটিউবে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনের 3টা স্পেশাল ক্লাস আছে, তোমরা সবাই ওই 3টা ক্লাস করে নিও। ওই 3টা স্পেশাল ক্লাস আছে, তোমরা সবাই 3টা স্পেশাল ক্লাস করে নিও। সবাই আমাকে বলো যে এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো দেখি, এখানে যারা আছো যে তোমরা প্রত্যেককে কে কোন ব্যাচ? সবাই তোমরা প্রত্যেককে কে কোন ব্যাচ? কারা কারা 2020, কারা কারা 2021? হ্যাঁ সবাই আমাকে একটু জানাও তো দেখি যে তোমরা কে কোন ব্যাচ। তোমাদের জ্ঞাতার্থে বলি যে হচ্ছে যারা এইচএসসি 2020 ব্যাচ আছো, এইচএসসি 2020 এর অ্যাডমিশন টেস্টের লাস্ট ব্যাচ শুরু হয়ে গেছে। একদম লাস্ট ব্যাচ, যে ব্যাচ মানে এরপরে মনে হয় না আমি আর কোনো ব্যাচ শুরু করব। মেডিকেল পরবর্তী যে ব্যাচটা শুরু হয়েছে এই ব্যাচটাতে জয়েন করলে মোটামুটি বুয়েটের প্রিলিটাও কভার হয়ে যাবে। এই ব্যাচে মোটামুটি বুয়েটের প্রিলিটাও কভার হয়ে যাবে, ভার্সিটি 100% কভার হবে, সকল ভার্সিটি কভার হবে। তারপরে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় কভার হবে, গুচ্ছ কভার হবে। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অর্থাৎ সকল বিশ্ববিদ্যালয়ের কমপ্লিট প্যাকেজ প্লাস বুয়েট টিলিও ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। তো তোমরা যদি চাও এই জায়গায় যারা এসএসসি 2020 ব্যাচের আছো একদম লাস্ট মুহূর্তে এই যে জাস্ট একটা করে ক্লাস হইছে, এই ব্যাচটাতে তোমরা জয়েন করতে পারো। আমি এখানে ফিজিক্সের 20টা ক্লাস নেব, ফিজিক্সের 20টা ক্লাস নেব, তারপরে হচ্ছে 20টা ডেইলি টেস্ট থাকবে, তারপর হচ্ছে আমরা মডেল টেস্ট নেব। A to Z ফুল কোর্স ফি হলো জাস্ট 1500 টাকা। ফুল ফিজিক্সের জন্য ফি 1500 টাকা, ফুল ম্যাথের জন্য ফি হলো 1500 টাকা।